Sandy Falls Horror Falls. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের গল্পে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। আমি একটা বাড়ি ভাড়া নিলাম, সেই বাড়িতে থাকছি, কিন্তু দেখা যাচ্ছে অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, এর পুরো ইতিহাস আজকে আমাদেরকে পূজা বলবে। তো চলুন। হ্যাঁ, একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, গেল বৃহস্পতিবার দুপুর 3টের সময় একটা পডকাস্ট এসছে রুমকিদি। সেখানে আমরা দেখতে পেয়েছি শিলচরের হোস্টেলের ঘটনা এবং মায়াং গ্রামের নিয়েও অনেক কথা বলেছে রুমকিদি। তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেটাও চেক আউট করুন, আরও ভয় পান। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব। কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, কেকে পডকাস্ট 2023@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, আর ভূতের কলে একটু ভয় পাওয়া যাক। হ্যালো, পূজা কেমন আছো? ভালো আছি। আহ, এটা আমাদের সেকেন্ড বার আমরা রেকর্ড করছি, কারণ প্রথমটা হ্যাঁ। একটা ঘটনা ঘটে, সেটার আমি ল্যাপটপে যখন আমি এডিট করতে যাই আমাদের এই কল রেকর্ডিংটা, সেখানে রেকর্ড হয়নি। মানে এটা আমি তোমাকে জানিয়েছিলাম, তারপর তুমি আজকে আবার আমাদের সাথে, থ্যাংক ইউ এটার জন্য। তো তুমি তোমার মতো করে স্টার্ট করো পূজা। আচ্ছা, ঠিক আছে। তো আমি গল্পটা শুরু করছি যে মানে কোনো বাড়িতে যাওয়ার আগে তার সম্বন্ধে ভালো করে জানা দরকার, যে সেই বাড়িটা কোথায় তৈরি হয়েছে বা তার ব্যাকগ্রাউন্ড জানাটা খুবই প্রয়োজনীয়। কারণ সেই রকম একটা বাড়ির জন্য মানুষের যে কি পরিমাণে ক্ষতি হতে পারে, সেটা আর্থিক দিক থেকেই হোক আর শারীরিক দিক থেকেই হোক, খুবই ক্ষতিকারক হয়ে উঠতে পারে। এমনকি মানুষ মারাও পর্যন্ত যেতে পারে। সেই নিয়েই আজকের গল্প। তো গল্পটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটেছে। তুমি কিছু বলতে চাইছিলে একটা জিনিস। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আগের বারে ঘটনাটা যখন হুম তখন আমি কিছু কিছু জিনিস না, মানে অন্ধকারে দাঁড়িয়ে পাচ্ছিলাম, আমার গায়ে কাটছিল, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম, তো এই কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে, সেগুলো আজকে আমি বলবো। ওকে, মানে প্রথমটাতে একটু খাপছাড়া হয়েছিল, এইবারে হ্যাঁ এটা হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ পাবো তোমার কাছ দিয়ে। একদম। ও থ্যাংক ইউ, তুমি তোমার মতো করে এবার স্টার্ট করো। এবার আমাদের বাড়ি হচ্ছে কানপুরে, হাওড়া কানপুর। এবার সেখান থেকে মানে আমাদের ফ্যামিলি দিতে হচ্ছে, আমার হচ্ছে মানে ব্যবসায়ী, মানে আছে, মা হাউস তোমার ওয়াইফ, কথা আমি। কেটে যাচ্ছে, একটু একটু পরিষ্কার করে হ্যাঁ, ঠিক আছে। এই সমস্যা বিশাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। এবার শোনা যাচ্ছে? হুম 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 হ্যাঁ, আমার বাবা হচ্ছে একজন, মানে কি বলবো, বিজনেস বলা যেতে পারে। আর আমার মা হচ্ছে হাউস ওয়াইফ, আমার ঠাকুমা। এবার এবারে আমার পারিবারিক কিছু অশান্তির জন্য আমরা আমার বাবার যেখানে দোকান, সেইখানে কাছাকাছি যাই, মানে ভাড়াটিয়া হিসেবে ওখানে যাই। এবার যখন আমরা ওই বাড়িতে যাই, তখন ওই বাড়িটা মানে পুরো ভর্তিই ছিল, একদম পুরো ভর্তি। এবার আমাদের ঘর পেয়েছিলাম আমরা সামনে, একদম গেটের সামনে, মানে ঢুকেই একদম সামনের ঘরটাই ছিল আমাদের। এবার বাদ বাকি সব পেছনে পেছনে ছিল, সাইডে ওপর নিচু করে দুতলা বাড়ি ছিল। এবার ওপরেও ভাড়াটে থাকতো, নিচেও থাকতো, পুরো বাড়িটা ভাড়াটে ভর্তি, মানে একদম সব ঘরেই লোক আছে। তখন তখন আমরা যাই, তখন আমার কত বয়স হবে, তখন আমি 7-এ পড়ি, হার্ডলি 12-13 বছর বয়স হবে আমার, সেরকমই হবে আন্দাজ। এবার সেখানে যাওয়ার পর তখন প্রথম প্রথম গেছি, খুব লোকজন, হই হই একটা ব্যাপার বাড়িটার মধ্যে। আমরা তখন প্রথম প্রথম ঘরটাকে নিয়ে আমরা কিছু বুঝতে পারিনি যে ঘরটা কিরকম বা এখানে খারাপ কিছু আছে। তখন আমরা প্রথমেই গিয়ে বুঝতে পারিনি ব্যাপারটা, যেহেতু সব লোক আছে, ওইসব জিনিসগুলো না, অনেক লোকজন থাকলে তারা ওখানে থাকতে পারে না, কারণ লোকে ধূপ ধুনো পড়ে, এই পরে সে মানে পুজো করে, সেই জায়গায় ওরা থাকে না।
এবার ওরা থাকে কোথায়, ওই বাড়িটার ছাদে। তখন নিশ্চয়ই ছাদেই থাকবে আমার অনুমান। বলছে যে ওখানে যদি লোকজন থাকে তাহলে তো সেখানে ওরা থাকতে পারবে না, তাহলে ওরা উপরের দিকে বা আশেপাশে থাকে। এবার সমস্যাটা শুরু হলো এইভাবে, কয়েকটা মাস ভালোই কাটলো, এই 3-4 মাস মতো ভালোই কেটেছে, তখন সব লোক আছে। এরপর আস্তে আস্তে সবার বাড়িতে একটাই সমস্যা শুরু হলো, যতজন ভাড়াটিয়া আছে সবার সমস্যা একই, কি না কাজ করছে, পয়সা জমাতে পারছে না, পয়সা সব কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে যাচ্ছে, জমাতেই পারছে না, মানে সংসার সমস্ত মধ্যে আস্তে আস্তে দেখা দিল। দেখা দিতে সবাই যেহেতু ভাড়াটে, বা ইনকাম যদি না থাকে সেখানে ভাড়াও দিতে পারছে না, এদিকে সংসারও চালাতে পারছে না, ছেলে মেয়েদের স্কুল আছে, তারপর তোমার টিউশন আছে, কেউ নাচে, কেউ গান করতে যায়, তাদেরও তো একটা ফিজের ব্যাপার থাকে, সেগুলো দিতে পারছে না। এবার কি হচ্ছে, তারা এক একজন করে বাড়িতে এবার খালি হতে থাকে। একজন একজন, প্রথমে একজন গেল, দ্বিতীয় একজন গেল, আমরা ওখানে মানে 5 জন ছিল, তার মধ্যে আমরাও আছি। এবার ওই করে করে না প্রথমে ওপর তলাটা খালি হলো, তারপর নিচে তলাটা খালি হলো। নিচে তলায় থাকতাম আমরা 3 জন, আর ওপর তলাতেও থাকতাম 4 জন। ওপর কথাটা কেটে গেল। উপর তলায়? ওপর তলায় 4টে ঘর, হ্যাঁ 4 জন থাকে ওপরে, আর নিচের তলায় 3টে ঘর, আমরা মানে 3টে ফ্যামিলি থাকি। ওকে। এবার ওপর তলাটা ফাঁকা হয়ে গেল আস্তে আস্তে, সবাই চলে গেল যেতে। এবার নিচে তলাটা আস্তে আস্তে একজন, যে একদম লাস্টের দিকে থাকে কোনার ঘরে, সেও ঘরটা হঠাৎই ছেড়ে দিয়ে চলে গেল, বলতে এরকম করে চালানো যাচ্ছে না, ছেড়ে দিয়ে চলে যাই অন্য কোথাও গেল। এবার আমরা আর একদম মানে আরো 2-3 মাস পর সেও চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। এবার পড়ে থাকার মধ্যে আমরাই পড়ে রইলাম, যেহেতু তখন আমাদের কিছু মানে এই জিনিসটা শুরু হয়নি, ওদের সবার শুরু হয়ে গেছিল, যেহেতু ওরা অনেক দিন ধরে ছিল ওই জায়গাটাতে, ওদের শুরু হয়ে গেছিল, কিন্তু আমরা তো সেই কয়েক মাস গেছি, আমাদের অতটা তখন এই এফেক্টটা পড়েনি। তারপর 1 বছর যাবার পর থেকে আমার বাবার দোকান খুবই ভালো চলতো, খুবই মানে খুব ভালো, মানে একদম 1 লরি মাল এলে আমার বাবার দোকানেই ঢুকে যায়, এরকম একটা ব্যাপার। সব মানে যে বিজনেসটা সবার তোমার বাবার ছিল সেটা কি, কথাটা হ্যাঁ। কেটে যাচ্ছে তো মাঝে মাঝে। হুম, কি বললে একবার বলবে একটু? আমার বাবার মুদিখানা দোকান ছিল। ওকে ওকে, হ্যাঁ। খুচরো হতো। এবার মার্কেটের মধ্যে হাইয়েস্ট দোকান ছিল আমার, সেই দোকানটা আস্তে 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 ডাউন হতে শুরু হলো। প্রথমে খদ্দের কমতে শুরু হলো, তারপর এরকম করে মালের মানে একটু দামে পড়ে গেল, আস্তে আস্তে না এই জিনিসগুলো শুরু হয়ে গেল। 1টা বছর ঘোরার পরই এই জিনিসগুলো শুরু হয়ে গেল। এবার ঘোরার মানে 2 বছরের শুরুর দিক থেকে আরো অনেক রকম আমরা অশান্তি ওখানে পেয়েছি, যেগুলো আর বললাম না, সেগুলো বলতে গেলে এইগুলো আমরা পিছিয়ে যাব। অনেক রকম মানে আমার বাবাকে এমনও, কেমন টাইপ বলতে কি, আমার বাবাকে এমন একটা কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, ওখানে একটা আমাদের যে পাশের ঘর, আমরা যে রুমটায় ছিলাম তার পাশে একটা ভাড়াটিয়া ছিল। সেই ভাড়াটিয়ার মানে সেই মেয়েটাকে না মানে একটা খুবই খারাপ ব্যাপার, মাও বাবার সাথে আছে, মেয়েকেও বাবার সাথে থাকতে হবে, এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু বাবাটা ওই রকম না। হ্যাঁ, বাবাটা কথা কেটে যাচ্ছে। মানে যে আমাদের ঘরে ভাড়া থাকতো। আমি একদম, তোমার কথা কেটে যাচ্ছে পূজা। এবার শোনা যাচ্ছে? তুমি কথাটা পুরো কেটে গেল পুরো। আমি বলছি শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে, তোমার এইটুকু টুকু ছোট ছোট কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন তুমি একটু লেন্দি যাচ্ছ বলতে বলতে মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু আরো ফাঁকার দিকে চলে এলাম, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার মানে এইটুকু কথাগুলো শোনা যাচ্ছে যে তুমি যখন বলছো। আমি একটু থেমে থেমেই বলি, তাহলে পুরোটা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই মেয়ের ব্যাপারটা বলছিলে যে বাবার সাথে কিভাবে থাকতো, মানে ঠিক বুঝতে পারলো না। বাবা, এবার মেয়েটার যে মানে আমরা পরে জেনেছিলাম, মানে ঘটনাটা হয়ে যাবে পরে জানতে পেরেছিলাম, যে বউটা আমাদের বাড়িতে পাশে ঘরে ভাড়া এসেছিল না, সে মানে তার বরকে খুন করে এসেছে, ঠিক আছে? বরকে রিটালি কুপিয়ে খুন করেছে, মেরেছে। তার 2টো ছেলে মেয়ে ছিল, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা আমার থেকে বড় ছিল, তখন যেহেতু আমি ছোট ছিলাম, এই এখন যেমন আমার বয়স তখন ওই মেয়েটার সেম বয়স ছিল। ওকে। তাকে আমি দিদি বলতাম। এবার সে
ওই লোকটা একটা এমন লোকের সাথে পালিয়ে এসেছিল, সেই লোকটা বিহারে থাকতো, বিহারেই বলা যেতে পারে, বিহারিদের মতো কথাবার্তা, চাল চলনা, দরকার কিছু। এবার মেয়েটা বলা মানে এরকম মানে নারী নির্যাতনের মতো ব্যাপার, মেয়েটার উপরে প্রচুর অত্যাচার করতো, প্রচুর। আমরা পাশের ঘরে থাকতাম তো, আমরা শুনতে। এবার সেই রকম একদিন ঘটনা হতে এবার মেয়েটার ওই লোকটা বাড়িতে ছিল না সেদিনকে, আর ওর মাটা ঘুমিয়ে পড়েছিল। ওর ভাইটাকে ওর মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল সেদিনকে। এবার মেয়েটা গেছে আমাদের পাশেই যেহেতু রুম, এসে ধাক্কা মারছে, যেটু খোলো না, যেটু খোলো না, গেটটা খোলো। বলছে খুলেছে। এবার বলতে কি হয়েছে, মেয়েটার নাম ছিল পায়েল। বলছে কি হয়েছে, তুই গেটে ধাক্কা মারছিস, কি হয়েছে? বলছে আমাকে যেটু আমাকে এখান থেকে বার করে দিয়ে আসবে, যাও না, আমি এখানে এদের কাছে থাকবো না। মেয়েটা একবারে হাতে পায়ে ধরাধরি যে থাকবে না, ওর উপরে অত্যাচার হচ্ছে। তোমার বাবার পায়ে পড়ে গেছে? হ্যাঁ, বাবার পায়ে পড়ে বলছে আমাকে বাঁচাও যেটু, আমি এদের কাছে থাকতে পারছি না, আমি এখানে থাকবো না, আমাকে বাঁচাও তুমি। এরকম একটা ব্যাপার, মানে মেয়েটার উপরে অত্যাচার হচ্ছে তো। এবার মেয়েটা এসে হাতে পায়ে পড়ে যাওয়ার পর আর আমার বাবা, তার মেয়ের সাথেও যদি এরকম হতো আমার বাবা কি চুপ করে থাকতে পারতো না। এবারে কি হয়েছে, সেদিনকেও এরকম মেয়েটাকে নিয়ে গিয়ে না, আমার বাবার ভুল এটাই ছিল যে আমার বাবা মেয়েটাকে নিয়ে গিয়ে থানায় না দিয়ে আমার বাবার মেয়েটাকে বাসে তুলে দিয়েছিল। ঠিক আছে, বাসে তুলে দিয়েছিল মেয়েটাকে নিয়ে। এবার সেখান থেকেও ওর মানে ওর মাটা বেরিয়ে আর মানে ঘর থেকে লকটা মানে ভেঙে বেরিয়ে আর আমার বাবার নামে থানায় কেস করে দেয়, যেহেতু মেয়েটাকে আমার বাবার সাথে যেতে দেখেছে লোকে, সবাই বলেছে ওই লোকটার সাথে যাচ্ছিল এইরকম। এবার আমার বাবার নামে প্রচুর একটা বিচ্ছিরি কাণ্ড, বিচ্ছিরি মানে মার্কেটে একদম মানে একটা নামি দোকানদারের নামে যদি কালি লেপা হয় কেমন লাগবে, কিন্তু সে আদৌ সে দোষের দোষী না, তবু একটা মার্কেটের রেপুটেশনটা খারাপ হলো। এবার সেই রকম করে করে দিনটা গেল। ওই মানে প্রচুর, তখন আমাদের এত খারাপ সিচুয়েশন গেছে বলার কথা নয়, মানে লোক আমার মাকে মারতে পর্যন্ত এসেছিল, এরকম ব্যাপার। মানে ওর মানে হ্যাঁ, আমার মাকে মারতে পর্যন্ত এসেছিল। শুধু আমার পাশের যে ওই যে বলছিলাম না যাদের কাকিমা আছে, ওই কাকিমা এসে যদি না ধরতো না, আমার মাকে মেরে দিত। একটা ব্যাপার, মানে ওই মহিলাটাও সুবিধা ছিল না? না 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 না, একদমই না, অসম্ভব। নাহলে বলে মেয়ের সাথেও থাকবে, মানে মেয়েটাকে মানে ও নিজেও থাকবে আর তার সাথে তোর মেয়েকেও রাখবে, এটা কি ভালো জিনিস? এইরকম একটা ব্যাপার। মানে আমরা যদি পেরোতে না যেতাম, আমি যদি পেরোতে না যেতাম, আমি জানতেই পারতাম না দুনিয়ায় এত রকম মানুষের বা এত রকম কাণ্ড কারখানা ঘটে। আমাদের আমাদের পাড়াটা না এরকম না, খারাপ না, ভালো। কিন্তু আমি ওইখানে গিয়ে এইসব জিনিসগুলো দেখেছি যে সত্যি এরকম হয়। ওই ওই একটা পেজ গেল, খুবই খারাপ গেছে তখন 2013 সাল, আজও আমার মনে আছে সেই দিনটা। 2013 সাল খুব খারাপ গেছে আমাদের। এবার ওই ওই ফেজগুলো এবার এই খারাপটা গেল, একটা বছর যা করে কাটলো, ওই বছরটা কেটে গেল ওই রকম মানে একদম ঝগড়াঝাটি, অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গা সব হয়ে গেল। তারপর মানে সব মেয়েটাকে পাওয়া যায়নি, মেয়েটা একজনকে ভালোবাসতো, ঠিক আছে, তার বাড়ি চলে গেছিল, তাকে খোঁজ করিয়ে থানাতে আনা হয়েছিল। মেয়েটা যদি ঠিক হলো, হ্যাঁ ওই তো বলছি, মেয়েটাকে থানায় আনা হয়েছিল, আমার বাবার নামে যেহেতু কেস চলছে, যে মেয়ে পাতাতে কেস চলছে, এবার তাহলে মেয়েটাকে নিয়ে আসতে হয়, মেয়েটাই তো বলেছে আমাকে দিয়ে আসতে। এবার মেয়েটা এসে বলছে আমার মা আমার সাথে এরকম অত্যাচার করতো, থানায় এসে বলে দিয়ে গেল। বলে দিয়ে যাওয়ার পর আমার বাবাকে ছেড়ে দেওয়া হলো, যে না এইরকম ব্যাপার নয়। আমার বাবা সত্যি খুব ভালো মানুষ, একটা মানুষের দিক থেকে অন্তত খুব ভালো আমি বলছি। আর এইরকম ব্যাপার হয়েছে। এবার তারপরে আমার বাবাকে ছেড়ে দিল, আমার বাবা এলো আর আমার মাকে মারতে এসেছিল। আমার বাবা যখন মানে বাড়ি থেকে ছেড়ে দিল আমার বাবাকে, তারপর মারতে এসেছিল আমার মাকে, যেহেতু ওরা আর পেরে উঠলো না আমাদের সাথে, তখন আমার মাকে মারতে এসেছিল, মানে মাথায় একটা বাঁশ নিয়ে এসে মারবে বলে, মানে মেরেই দিত। কাকিমা যদি না আসতে এসে পেছন থেকে ধরতো পুরো হয়ে যেত, আর কিছু করার ছিল না, এরকম ব্যাপার। এবার মার্কেটে বদনাম হয়ে গেল, আর বাবার একটু মনোবলটা ভেঙে এরকম একটু কথা কেটে যাচ্ছে পূজা, এখানটা একটু খারাপ হয়ে গেছিল এইসব কাণ্ডর পর, ঠিক আছে? এবার শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ। এত কিছুর পর বাবার শরীরটা এত কিছু মেনে নিতে পারেনি। আমার বাবাকে না কেন আরো মেনে নিতে পারেনি, আমার বাবা এতটাই স্ট্রং ছিল তখন আমার বাবাকে লিটারালি জুতো দিয়ে মারা হয়েছিল গোটা মার্কেটের সামনে, যেটা আমি আজ পর্যন্ত মেনে নিতে পারিনি যে আমার বাবাকে মারা হচ্ছে। তখন আমি খুবই ছোট। তুমি এর আগে রেকর্ডিং এই ব্যাপারটা বলনি আমার মনে হয়। না আমি বলিনি, কেননা বলতে গেলে অনেকটা সময় চলে যেত, ওই জন্য বলিনি। না। এইরকম একটা অশান্তি গেছে। তারপর আর কিছু ছিল না, আর 2 বছর পরিষ্কার। কিন্তু ওই যে ফাইন্যান্সের দিকে যে প্রবলেমটা, ওইটা হতে শুরু হয়ে গেছে, ওইটা হচ্ছে, মানে ওটা বাড়ছে, কমছে না, মানে বেরিয়ে যাচ্ছে যে কাজ হচ্ছে না, এই টাকার একটু প্রবলেম হচ্ছে, এইসব নিয়ে চলতেই আছে। আস্তে আস্তে আমিও বড় হয়ে যাচ্ছি, এবার আমার পড়াশোনার খরচাটা আছে। এবার বাবা বলছে কি করে হবে, যেমন স্বাভাবিক একটা মানুষ চিন্তা করে যে ভাড়া বাড়িতে আছে, দিতে হবে, ভাড়াও দিতে হবে, মেয়েটাকে পড়াশোনাও শেখাতে হবে, কি করে কি হবে, এই নিয়ে একটু চিন্তা একটু ভেঙে পড়েছিল কটা মাস। তারপর আবার ওই যা হোক করে ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছিল। যেটা বললে বোঝা যায় ভগবান না থাকলে কিছুই হতো নি। এবার ওইখানটা কেটে যাওয়ার পর যখন আমি ওই 9-এ পড়ি, তখন থেকে মানে ঘটনাটা এবার শুরু হলো। ওই একদিন দুপুরবেলা, যেহেতু বাড়িতে কেউ ছিল না, বাড়িটা পুরো ফাঁকা, ওগুলোও চলে গেছে, ওকেও কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। আর আমাদের বাড়ির পেছনের দিকে, বলে রাখা ভালো, পেছনে একদম বাড়ির একদম শেষ প্রান্তে মানে একটা জায়গাতে মানে উঠান মতো ছিল, ওই উঠানে আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, প্রচুর পেয়ারা হতো, এই গাছটায় ওঠা যেত, মানে এত সুন্দর গাছের পজিশনটা যে কেউ গাছটায় উঠে পেয়ারা পাড়তে পারবে, এরকম একটা ব্যাপার। আম গাছটাও দেয়, এমনই পজিশন ওঠা যায়। আর অ্যাসবেস্টারের চালে মানে কলকাতাতে ছিল, মাথাটায় অ্যাসবেস্টার, উঠতেই পারে, পারতেই পারে। এবার আমার মা দুপুরবেলা বাসন মাজতে গেছে, বাসন মাজছিল, এবার মাঝে মাছটা এসে আর জল দিয়ে ধোবি বাসনগুলোকে। এবারে হঠাৎ করে না আম গাছের মাথা দেখে একটু পড়ে গেল, আমার মা দেখতে পেলে ওপর থেকে পড়ছে সাদা মতো, কি জানি বস্তার মতো নাকি। আমার মা তখন আবার এইরকমই গরমকাল, এই আমের সিজনই চলছে, আর ওই গাছটা প্রচুর আম হচ্ছে না, বিকালবেলা মানে দুপুরবেলা হওয়ার উপায় নেই, মানে এসে হামলে পড়বে গাছের ওপরে। সব বাচ্চারা হয় না, গ্রামের দিকের বাচ্চারা যেমন হয়, ছুটি ছুটি হুটো পাটি গাছে এসে পড়ে আম পেড়ে নিয়ে যাবে বলে। এবার দেখে ওটা পড়লো, আমার মা দেখছে যে বাচ্চারা কেউ পড়ে গেল ওপর থেকে, কে ছিল গাছ। এবার উঠান থেকে নেবে গাছের দিকে তাকিয়ে দেখে কেউ নেই, গাছের দিকে কেউ নেই, কি পড়লো, কোথায় গেল। বাইরে বেরিয়ে দেখে কেউ যদি পড়ে যায় তার লাগবে, সে চাল্লাবে যে আমার লেগে গেল, কি হলো, ছুটবে, তাকে তো দেখা যাবে। কিন্তু আমার মা তাকে আর দেখতে পায়নি, বাইরে বেরিয়েও দেখতে পায়নি, সেই জন্য আমার মা ওপরে গেছে দুতলার বারান্দা থেকেও কিছু দেখতে পায়নি। এবার দুতলায় না দেখতে পেয়ে ছাদে চলে গেছে, ছাদে গিয়েও কিছু দেখতে পাইনি। তারপর না আমার মায়ের ভয় লেগে গেছে, বলছে আমি কিছুই যখন দেখতে পেলাম না, তাহলে জিনিসটা গেল কোথায়, তাহলে কি ছিল ওটা দুপুরবেলা। মানে ওইখান থেকে আমার মা ভয় পেয়েছিল, খুবই ভয় পেয়েছিল। এসে আর আমাকে কিচ্ছু বলেনি যে মা ভয় পেয়েছে, এসে যেমন নর্মাল এসে তাড়াহুড়ো করে গেট ফেট দিয়ে চলে গেছে ওদিক থেকে। এবার আমার মা বলছে সেদিনকে আবার পড়তে যাওয়া ছিল আমি যেমন পড়তে যাই সেরকম চলে গেছি। এসে আর আমি দেখছি আমি সেই বলেছিলাম না, সেই পড়তে যেতাম। এবার আমার বন্ধুগুলো আমাকে ডাকতে আসতো, কয়েকটা বন্ধু এসেছিল আমার বাড়িতে, আমি এসে দেখছি ওরা এসেছে, আমাকে ডাকতেই এসেছিল পড়তে যাব। তখন আমি অন্য একটা জায়গায় তুলতে গিয়েছিলাম, এসে দেখি ওরা দাঁড়িয়ে আছে, বলছি চ পুজো যাবি, দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ, সেদিনকে আমার দেরিও হয়েছিল, পড়তে গেছিলাম অন্য একটা জায়গায়, এসে আবার দেরিও হয়ে গেছে, বলছে চ বেরোবো। আমি তো ঠিক আছে দাঁড়াও, ব্যাগটা রাখি, বইগুলো পাল্টে নিয়ে যাচ্ছি বলে ওদের সাথে আমি পড়তে চলে গেছি সেদিনটা। এবার ওই নিয়ে না আমার মা আর বাবা, আমি যেটা জেনেছিলাম পরে, যে কিছু একটা ওদের সাথে হয়েছিল, মানে আমার বাবা এইগুলোকে নিয়ে না আলোচনা করেছিল হয়তো আমার মায়ের সাথে, এই যে এইরকম ব্যাপারে, যে ঘরে সবাই ঘর ছেড়ে দিয়ে চলে গেল, 1 নম্বর কথা, সবার একই প্রবলেম শুরু হয়ে গেছে। এটাও মানে একটা মানে সবার কি করে আসতে পারে, কারণ অন্য কিছুও হতে পারতো, কিন্তু সবারই টাকা পয়সার সমস্যা হয়েছে, হয় টাকা জমাতে পারছে না, আর নয় কোনো কিছু কারণে হয়ে যাচ্ছে, মানে কোনো কারো শরীর খারাপ করছে, এদিকে ওষুধ খরচা চলে যাচ্ছে, এইরকম দেখলে টাকা বেরিয়ে যাচ্ছে, একটা টাকা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ কোনো কিছু করে টাকাটা বেরিয়েই যাচ্ছে।
এবার সেই নিয়ে আমার মা বাবা যেরকম সাময়িক আলোচনা করে যে আমাদেরও তো সেই একই শুরু হয়ে গেল, তাহলে কি এটা কি খারাপ কিছু জিনিস, এখানে কি খারাপ কিছু আছে? এইটা ওদের মধ্যে তখন ওরা এই জিনিসটা ফিল করেছে, আর ওরা এই জিনিসটা নিয়ে কথা বলেছে, যেহেতু আমি বাড়িতে ছিলাম, আমার সামনে করলে আমি ভয় পাবো, তো সেই জন্য আমাকে কিছু বলেনি। এবার বলে এবার আমি ওই রকম পড়াশোনা চলতে চলতে একদিন, মানে দুবেলাই বলা যেতে পারে, আমার একটু কি বলবো, তখন বাচ্চা মেয়ে, তখন 9-এ পড়ি। আর তখন ফোন আমার হাতে, ছোট ফোন ছিল, সেই ছোট ফোনে FM রেডিও শুনছিলাম। আর সেদিনকে রবিবার ছিল, এবার ওতে একটা সেই কি গানের শো হতো, তখন আমি খুব শুনতাম ওটা, এখন মনে হয় আর হয় না, ভালো ভালো গান হতো। এবার আমি গান শুনতে ফোনে কিছুতেই আর্থিং পাওয়া যাচ্ছে না, উপরে গেছি ছাদে, আর যে ছাদে নিশ্চয়ই থাকবো, গিয়ে ছাদে বসে বসে শুনছি, গান শুনছি। তারপর হঠাৎ করে মনে হচ্ছে কেউ পেছনে দাঁড়িয়েছিল, দুপুরবেলা কেউ পেছনে দাঁড়িয়েছিল। আর খুব বদ অভ্যাস আমার কি ছিল, চুল খুলে রাখতাম আমি সব সময়, অল টাইম আমার চুল খোলা থাকতো, কখনো চুল বাঁধতুমি না, চুল খোলা। আমার মা বারণ করতো, এই চুল বাঁধ করতো, কিন্তু আমি বাঁধতুমি। ওই সেই শুরু হলো আমার সাথে, যেন মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ব্যাস। আমি ঘুরে দেখেছি, কাউকে আমি দেখতে পাইনি। একটা আটশোকে দেখলে একটা ফিল হয় না, যে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে পাশ থেকে, কিন্তু ঘুরে দেখি কেউ নেই, এইরকম একটা ব্যাপার। এবার আমি নিচে চলে এসেছি, অতটা ধ্যান দিইনি। এবার তারপর থেকে আমার শুরু হলো, আমি যখনই পড়তে যেতাম তখন মনে হতো যেন সাইকেলের পেছনে কেউ বসে রয়েছে। মানে অটোমেটিক সাইকেল আমার, মানে সাইকেলের এটা না কেরিয়াটা ভারী হয়ে যেত, মানে আমি সাইকেলটা টানতে পারতাম না, এত ভারী হয়ে যেত। একটা আমি একা সাইকেল চালিয়ে যাচ্ছি, পেছনে কিচ্ছু নেই, বইয়ের ব্যাগটাও পিঠে আছে, তাহলে আমার সাইকেলটা ভারী হলো কি করে? যদি না পেছনেও কেউ বসলেও অতটা ভারী হয় না যত না আমার ভারী লাগতো। মানে মূল বস্তা চাপিয়ে দিলে ওই রকম ভারী হয়ে যেত আমার সাইকেল। আমি হাঁপিয়ে সাইকেল টেনে আমি সরাতেই পারতাম না, হাফ রাস্তায় গিয়ে নেমে পড়তাম, হাঁপিয়ে যেতাম সাইকেল টানতে গিয়ে। এবার ওই প্রবলেম গুলো শুরু হচ্ছে আস্তে আস্তে, টুকটুক 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 করে। এবার আমার বন্ধুগুলো বলছে, একদিন তো আমার বন্ধুগুলোর সাথে ঝামেলাই হয়ে গেল, বলছে না তুই, তোর সব ভুল, বলছে কই দে তোর সাইকেলটা আমাকে দে, তুই আমার সাইকেলটা নিয়ে। বলে আমি ওর সাইকেলটা নিতে দেখি ওতেও সেই একই হচ্ছে, ও আমার সাইকেল নিয়ে দিব্যি যাচ্ছে। আমি বলছি তাহলে হচ্ছেটা কি এটা? আমি সেদিনকে এসে মাকে বলেছি, আমি বলছি মা জানো, খালি সাইকেল যাচ্ছে আর টেনে নিয়ে যেতে পারছি না, কেন এখন হচ্ছে বলে তো? আমার মনে হয় শরীর খারাপ করছে, মানে আমি নিজেই ভাবছি আমার শরীরটা গেছে, মানে আমার এরকম মনে হচ্ছে। তারপর এরকম করে করে, মানে কি হাস্যকর ব্যাপার, তখনও ধরতে পারিনি এই জিনিসগুলো হচ্ছে। এবার ওই মাকে বলার পর মা নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করেছিল, তারপর থেকে এবার ওই জিনিসগুলো শুরু হলো, একটা একটা করে বাড়তে রইলো। এবার বাড়িটা ভয় লাগতে শুরু হলো। ওই জিনিসটা তো হচ্ছিল ওই যে পেছনে বসে আছে, এরপর মনে হচ্ছে যেন বাড়িটা পুরো কেউ নেই, গোটা বাড়িটা অন্ধকার, শুধু নিচের তলায় একটা ঘরে আলো জ্বলছে আর একটা দালানে আলো জ্বলছে আর রান্নাঘরটুকু। এবার অন্ধকারে বাড়িটাকে ভয় লাগছে, বাড়িটার দিকে তাকানো যাচ্ছে না, কেমন একটা ফিল হচ্ছে যেন মনে হচ্ছে কতকেই না আছে বাড়িতে, আমরা শুধু একা নই, আমরা একা নই, অনেকেই আছে। এমনকি সিঁড়ির দিকে, যে দুতলা সিঁড়িতে আমরা উঠবো, সেই সিঁড়ির দিকে পর্যন্ত তাকাতে পারতাম না, আমি এত ভয় পেতাম, যেন মনে হয় সিঁড়িতেও কেউ বসেছিল এক্ষুনি উঠে চলে গেল, কেউ সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল এক্ষুনি সরে গেল। অন্ধকারে তাকানোই যেত না ঘরটার দিকে, মানে যেটুকু মানে দালান অন্ধকার থাকতো না ওই দিকটা তাকাতে পারতাম না আমি। একদম না, আমি কেন, আমার মাও পারতো না, তারপর আমার মাও পারতো নি, শুধু আমার কি মনে হচ্ছে জানতেও পারছিল না যে কেন হচ্ছে এটা। না না কেন হচ্ছে বুঝতে পারছি না তো কি হচ্ছে, মানে একটা ভয় ভয় লাগছে মনের মধ্যে কাজ করছে, যেন মনে হচ্ছে কিছু একটা আছে, কি একটা আছে, কি মনে হচ্ছে যেন কেউ ঘরে ঢুকে পড়েছে। এই বাড়িতে ফাঁকা বাড়ি, একটা দুতলা অত বড় ফাঁকা বাড়িতে থাকলে যেটা হয়, ভয় লাগছে, কেউ কি কিছু করেছে, কেউ ঢুকে পড়েছে, এইরকম একটা মানে ফিল হচ্ছিল। এবার আস্তে আস্তে ওইটা বাড়তে শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে। আমি হাসির ব্যাপার, আমাদের ঘরটা হচ্ছে গেটের সামনে, তার একটুখানি ওদের ঘরটা কিরকম ভাবে তৈরি হয়েছিল, মানে খাপছাড়া খাপছাড়া করে তৈরি করেছিল। প্রথমে হাফ তৈরি করেছিল, দুদিকে দুটো কাঠের গেট ছিল। এবার আবার বাড়িটা যখন বাড়ায় তখন আর ওই কাঠের মেন যে কাঠের দরজাটা ছিল ওইটা আর খোলেনি, ওটা ওখানেই আছে। মানে ওই কাঠের গেটটাও আবার দেয়া যায়, এইদিকে দালানের দিকে লক করা যায়, আবার ওইদিকেও একটা গ্রিল আছে, মানে আমাদের ঘরটা দুটো গেট মাঝখানে ছিল।
এবার ওই গেটটা খুলে বাথরুম আসতে হবে, একদম সিঁড়ির পাশেই আমাদের বাথরুম ঘর। এবার ওখানে আসতে হবে। এবার ওখানে যেতে গেলেও মানে যতটুকু আলো জ্বলছে ঠিক আছে, ওই যে অন্ধকার মানে একটুখানি মানে 2 মিনিট মানে পায়ে গেলে আমি চলে যাব, সেইখানে যেতেও ভয়, খুব ভয়। একদিনে আমি বিশাল ভয় পেয়েছিলাম, মানে গেটটা না মানে আমি ঢুকেছি হঠাৎ ধরাম করে বন্ধ হয়ে গেছিল, খুব ভয় পেয়েছিলাম। কোথাও কিচ্ছু নেই, গেটটা খুব জোর বন্ধ হয়ে গেছে। আমি তো গেটটা খুলে বেরিয়ে পড়েছি বাইরে, বলছি কোথায় কি হলো, ওই গেটটা হঠাৎ করে পড়ে গেল, সেই আমি ভয় মানে ভয় শুরু হচ্ছে, মানে ভয় দেখাচ্ছে এইরকম ব্যাপার, দেখ আমরা আছি। গেটটা না জানান দিচ্ছে যে আমরা এখানে আছি, তোরা একটা ব্যাপার। তবে আমি এখানে একটা কথা বলে রাখছি, ওই যে বাড়িতে আমি ছিলাম, আমি ওখানে থেকে এইটুখানি বুঝেছিলাম যে ওখানে শুধু খারাপ জিনিস নেই। ওখানে বলে না সব সব এন্টিটি খারাপ নয়, কিছু কিছু ভালোও থাকে ওরই মধ্যে। ওর মধ্যে কিছু ভালো ছিল, হয়তো মানে কিছু খারাপ ছিল যেগুলো লোকের ক্ষতি চাইতো, আর কিছু চাইতো ভালো হোক করতে বা বাঁচাতে, এইরকম একটা ব্যাপার। এবার এই জিনিসটা হলো, ভয়টা শুরু হলো আস্তে 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 আস্তে, এমন এমন জায়গায় ভয়টা এসে দাঁড়ালো আমার আমার মা আর আমার, মানে বাবা যতক্ষণ না বাড়িতে আসছে দোকান থেকে, মানে ততক্ষণ আমরা দুজনে যেন ও বাড়িতে সেভ নয়, আমাদের মানে কিছু হয়ে যাবে। খুব আমার মাকে তো আমি খুব ভয় পেতাম যে আমার মাকে যদি কিছু করে আমি তো আর ওখান থেকে বেরোতেই পারবো না। আমার মা যদি মানে এই লেভেলে ভয় চলে গেছিল যে আমার মা যদি ঘুরিয়ে আমার গলাটা টিপে ধরে আমি মরে যাব, এইরকম একটা ব্যাপার। আমার মাকে পর্যন্ত আমি ভয় পেতাম। তো তোমার বাবা কোনোদিন কিছু বুঝতে পারেনি পূজা? আমার বাবা অতটা বুঝতে পারেনি, কারণ হয়তো বুঝতে পেরেছি কিনা জানি না। কোন জিজ্ঞেস বাবা না, আমার বাবাকে আমি কোনোদিন এইসব নিয়ে জিজ্ঞাসা করিনি। আমার বাবা আসলে একটু নাস্তিক মতো, নাস্তিক মতো, মানে এসব জিনিসে খুব একটা মানে বিশ্বাসই করে না। এবার আমার বাবা যতক্ষণ বাড়িতে না আসে ততক্ষণ আমাদের দুজনের ভয়। আমি আমার মাকে ভয় পাচ্ছি, মা আমাকে ভয় পাচ্ছে। আমার বাবা এসেছে বাড়িতে, ওই যে গেটটা এসে মাই গেটটা খোল, ওই যে কথাটা আমি শুনতে পেলাম আমার বাবা আসছে, বাবা এসে বলেছে, তখন আমার ভয়টা যেন মানে নিমিষের মধ্যে গায়ে আমার বাবা এসে গেছে, আর আমার ভয় নেই, এইরকম একটা ব্যাপার। তো আমার বাবার কাছে মনে হয় কোনোদিন কিছু আসতে পারিনি। আমি পরে জেনেছিলাম আমার বাবার নাকি খুব রাজ ভারী, আমার বাবাকে কোনো কিছুতেই কেউ মানে কোনো কিছুই করতে পারবে না, এরকম একটা ব্যাপার। আমার বাবার কিছু ক্ষতি করতে পারবে না। এবার আমার মা আর আমার তো দুজনের তো, আমার অতিরিক্ত হালকা, আবার মায়েরও রাস হালকা, দুজনেরই রাস হালকা, আমার থেকেও রাস হালকা, এরকম একটা ব্যাপার। এবার আমার মা হয়তো আমার বাবাকে এই নিয়ে কথাটা বলেছিল, এবার সেই কথাটা পরে আসছি। এইরকম কেটে গেল ওই দিনগুলো, এরকম ভয়ে ভয়ে যাচ্ছে মাস, মানে এবার ভয় শুরু হয়েছে যে ওই ভয়ে ভয়ে দিনগুলো যাচ্ছে। আমার মাকে বলতাম, মা তুই মা রুটি করতে গেলে আমাকে দাঁড়াতে হতো, মা বাইরে গেলেও আমাকে দাঁড়াতে হতো, কলতলায় বাসন দুপুরবেলা বাসন মাজতে যাবে সেটাও আমাকে গিয়ে দাঁড়াতে হতো। আমার মা কি করতো জানো তো, এর ভয়ে যে আমি স্কুল গেছি তখন আমি আসিনি, আসতাম সেই 4টে বেরিয়ে যেত। আমার মা কি করতো, ভাতটা আমার বাবা ওই চান করতে না, চান করার সময় এসে সব বেঁধে নিয়ে যেত, যাতে আমার কলতলায় একা না থাকতে হয়। বাড়ির পেছন দিক শেষ দিক ওই যেখানে ভয় পেয়েছিল মা। এবার বাবা যতক্ষণ চান করবে ততক্ষণের মধ্যে আমার মা বাসন মেজে নিয়ে ঘরে চলে যাবে, একদম গেট ফেট দিয়ে দেবে, আর এদিকে আসবে না। আর কলতলার দিকে কোনো সিনই নেই, আর এদিকে কোনো কিচ্ছু নয়, মানে সন্ধ্যের পর তো একদমই নয়, ওই গেটই খুলবে না আর ভয়েতে। এবারে ওইরকম করে দিনগুলো ভয় ভয়ে কাটতে কাটতে একদিন হয়তো এবারে কথাটায় আসছি, এই যে আমি বলেছিলাম না আমার ছোট মার বাড়ি যাচ্ছি, আমি গেছিলাম ছোট, হঠাৎ করে বলে যে ছোট মার বাড়ি চ ঘুরে আসি। আমার বাবা তো যেতে দেয়নি আমার মাকে, বলেছে মেয়ে বড় হয়েছে মেয়ে একাই যাবে। এবার আমি গেছি ছোট মার বাড়ি, আমার মা যায়নি, বাড়িতে যেহেতু কেউ নেই, বাবা দোকান চলে যায়, কে দেখবে, বাড়ি তো ফাঁকা থাকবে, সাইকেল আছে আরো সব যা হোক কিছু তো আছে। এবার সেই নিয়ে আমার মা যায়নি, আমার মা থেকে গেছিল। আমি শুনেছিলাম পরে এই ঘটনাটা, মানে আগের বারে যখন আমি রেকর্ডিং করেছিলাম তারপরে আমি মায়ের কাছ থেকে পুরো ডিটেলসে খবরটা নিয়েছিলাম, যে যতক্ষণ আমি 2 দিনই থাকিনি, যে 3 দিন থাকিনি, তার মধ্যে তোমাদের সাথে সেটা বলেনি। এবারে আমি জেনেছি। হ্যাঁ কি বললে একবার বলো। যে আমি ছোট
মার বাড়িতে গেলাম। হ্যাঁ তো বললো যে তাহলে আমি ছোট মার বাড়িতে যাবো, ঘুরে আসি, অনেকদিন একইভাবে আছি, ঘুরে আসি। এবার আমার ছোট মার বাড়ি হচ্ছে রামরাজার তলা, হুম সেখানে গেছি। গিয়ে কদিন থেকেছি, আনন্দ করেছি, ঘুরেছি। ওরাও ওখানে তখন ভাড়া বাড়িতেই থাকতো, সেটা আমার ছোট সেটা মা। বলছি না। তুমি তোমার মাকে তুমি পরে জিজ্ঞেস করলে না যে কি ব্যাপার হয়েছিল মা? তুমি যখন আগের বারে হ্যাঁ রেকর্ডিং এ বলনি, সেটা এইবারে হ্যাঁ, বলতে। বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কোনটা কোন ব্যাপারটা? বলছি। ব্যাপারটা হচ্ছে, আমি ওই যে 5 দিন ছিলুমনি, হুম আমি ওখানে 5 দিনই ছিলুমনি বাড়িতে। হুম এবার 5 দিনের মধ্যে আমার মা হুম। মানে বাবাকে জোর করেই একজনকে আনিয়েছিল, ও মানে তান্ত্রিক গোছের, ঠিক আছে, হুম তান্ত্রিক গোছের আনিয়েছিল। যেহেতু আমি ভয় পাবো, আমাকে এইসব ব্যাপারে হুম কিছু জানায়নি। এবার এসেছিল নাকি সে, বলে আমার মা বলে যে যখন উনি এসে ওই ভিটেটায় পা দেয়নি, মানে ওই চৌকাঠটা পেরোয়নি, হুম। সামনে একটা বল খেলার মাঠ ছিল, আমি বলেছি, ওই হ্যাঁ বল খেলার ওখানে মাঠ থেকে দাঁড়িয়ে বাড়িটাকে দেখে একটা কথাই বলেছিল, আপনারা এখান থেকে চলে যান, এখানে যে জিনিস আছে আপনাদেরকে মেরে ফেলবে, একটা কথাই বলেছিল। তারপর সে আমাদের বাড়িতে নাকি ঢুকেছিল। আর সেদিন নাকি বাড়িটা এতটা পরিমাণে নিস্তব্ধ ছিল, তখন সন্ধ্যের টাইম, এমন কিছু রাত নয়, এতটা পরিমাণে নিস্তব্ধ ছিল যে মানে একটা টিন বললেও আওয়া যাবে এরকম, পুরো সাইলেন্ট, একটা ঝিঝি পোকারও ডাক শুনতে পাওয়া যাচ্ছে না সেই টাইমে, নাকি আমার মা বলে একটা ঝিঝি পোকারও ডাক শুনতে পাইনি, ওরা পায়নি আর কি। এবার ওই লোকটা এসে কিছু মানে, মুসলিমরা সেই আরবি ভাষায় অনেক কিছু লেখে না, হুম হুম। আমরা যেটা বুঝতেই পারি না আরবি ভাষায়, হ্যাঁ হ্যাঁ। সে নাকি আমাদের ওই বাড়ির সামনের টুকু এরিয়া, হুম মানে যতটুকু সামনে আমাদের উঠান মতো ছিল আর ঘরটা আর রান্নাঘরটা, যেহেতু ওই তিনটে পাশাপাশি ছিল, হুম। ওইখান পর্যন্ত নাকি বেঁধে দিয়ে গেছিল। ও আর আমাদের ঘরের 4 দেয়ালে একটা আরবি ভাষার কাগজে লিখে দিয়ে গেছিল। কি লেখা ছিল আমি জানিনি, আমি এসে দেখেছিলাম কাগজগুলো মারা আছে শুধু, আমি জিজ্ঞাসা করিনি কিসে, তো মারা আছে মারা আছে, মাকে বলে শুধু একবার মনে হয় তাও একবার মনে হয় জিজ্ঞাসা করেছিলাম, আমার মা বলছে তুই জেনে কি করবি, লাগিয়েছি, ভালো লেগেছে লাগিয়েছি, এরকম করে একটা পুজোর জিনিস এরকম বলে কাটিয়ে দিয়েছে, ব্যাপারটাকে বেশি আমাকে জানায়নি আর বলেও নি। এবার লাগিয়ে দিয়ে গেছিল, ওইটা লাগিয়ে গেছিল। তারপর থেকে আমাদের মানে আমরা যতক্ষণ ঘরের মধ্যে আছি বা রান্নাঘরে যাচ্ছি, আমাদের ততক্ষণ ভয় কিছু ছিল না। কিন্তু বাথরুমের ওইখানটা থেকে হুম। পুরো, ওইখানটা কিন্তু বাঁধা ছিল না, ওখানটা এমনিই ছিল, মানে ওখানে গেলে তোমার ভয় লাগবে, যেতে ভয় লাগবে, তখনও ভয় লাগবে, কিন্তু ওইটুখানি এরিয়া তুমি যেতে পারো, তোমার অসুবিধে নেই, মানে ওরা ওখানে আসতে পারবে না। গোটা বাড়িতে থাকলেও ওই জায়গাটায় ওরা পা দেবে না। আর আরবি ভাষা খুবই একটা আমি জানি, ওদের মন্ত্রটা খুবই কাজের হয় ছয়ে। ওকে। হ্যাঁ, তারপর পুজো? ওই তারপর ওইখানে ওই জিনিসটা কাটানো গেল, কিন্তু গোটা বাড়িটা তো আর বাঁধা নেই, হুম। শুধু ঘরটুকু। কিছুটা হলেও মানে আমাদের শারীরিক দিক থেকেই হোক আর দোকানের দিক থেকেই হোক একটু হলেও স্টেবল হয়েছে, মানে সংসার চালানোর মতো আস্তে আস্তে জিনিসটা ফিরে এসেছে কটা মাসের মধ্যে, ঠিকঠাকই চলেছে। এবার তারপর শুরু হলো আমার উপরে অত্যাচার। কি করে শুরু হলো? এটা এবার তখন ধরে আমরা সেটা শুনছিলাম তোমার বাড়ির উপর যেটা হচ্ছিল। হ্যাঁ, আমার এটা বাড়ির শুরু মা হলো বাবা এইসব তোমার উপর? হচ্ছে, এবার আমার উপরে শুরু হলো। বাপ রে বাপ, আমি ভাবছিলাম মনে হয়- আ- না, এখনো হয়নি, এবার বলবো। হ্যাঁ বলো বলো, তুমি তোমার মতো বলো। এবার হচ্ছে আমি তখন মানে এতদিন মাধ্যমিক পর্যন্ত, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তার আগে পর্যন্ত এই ঘটনাগুলোই হয়েছে, হুম মনে আছে আমার, এই ঘটনাগুলোই চলেছে। এবার তারপর ওই যে আমার মানে মাধ্যমিক দেওয়ার পর আমি ওই একটা জায়গায়, আমি ওখানে ক্লাস করতে গেছিলাম বলেছিলাম না, ওইখানে ওই বিউটিশিয়ানে ক্লাস করতে হ্যাঁ কোর্স হ্যাঁ তুমি করতে বলেছিলে। গেছিলাম। বলেছিলে। হ্যাঁ, ওইখানে গিয়ে মানে আমার একটা লোকটার সাথে তো দেখা হলো, সে আমাকে এই কথা বললো হুম যে ওখানে কি করে আসছিস, ওখানে কেউ থাকে না, তখন একটা ব্যাপার, তা তোরা ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসছিস না কেন, এরকম কথা বলেছিল। আমি লোকটাকে চিনি না, লোকটা আমার বাবাকে চেনে, সেই সূত্রে আমাকে দেখে চিনতে পেরেছে যে আমি আমার
মানে দিলীপের এই মেয়ে, মানে আমার নাম দিলীপ, বলছে তুমি দিলীপের মেয়ে? আমি বলছি, "হ্যাঁ।" বলছে আমি তোমার বাবার দোকানে মাল নিতে যাই। এরকম বলে কথাটা শুরু হলো। দিয়ে এতগুলো কথা বললো, তো এই বাড়িটা ভালো না, তোমরা কেন আছো, তোমরা চলে যাচ্ছ না আমার বাড়িটা থেকে। সে মাকে বলেছিলাম একটা লোক এইরকম করে কথা বলছে, এরকম করে যা ক্লাসের টাইম 2টোর সময় যেতাম, 6টা 6:30টার সময় ফিরতাম, সন্ধে হয়ে যেত ফিরতে ফিরতে। এবার ওই রাস্তার ওখানেই একটা বেলে দেওয়া বলে জায়গা আছে, ওই আমাদের ওই পাশের গ্রামে যেতে গেলে একটা বেলে দেওয়া বলে জায়গা পড়ে, ওই জায়গাটা নাকি খুব খারাপ, খুবই খারাপ, এখনো খারাপ। মানে কি ওই শুনতে খারাপ? ওখানে কিছু কিছু মানে শ্মশানের পাশেই, মানে ওখানে একটা বেল গাছ আছে, পাশে শ্মশান, বুঝতে ওই পেরেছি। জায়গাটা পুরো ফাঁকা, হুম। পুরো ফাঁকা। এবার ওইখানে গিয়ে না, আমি ওখানটা অন্ধকার হয়ে গেছে, আমাকে আমার বন্ধুগুলো বারণ করেছিল যে ওটা দিয়ে যাস না, এটা দিয়ে ঘুরে যা, মানে মেন রাস্তা দিয়ে ঘুরে যেতে বলেছিল। আমি ঘুরে যাইনি, তাড়াতাড়ি বাড়ি আসতে শর্টকাট নিয়েছি, হুম। দিয়ে চলে যাবো, তাড়াতাড়ি ঢুকে যাবো হুম। পেরোতে। এবার আসতে গিয়ে মানে তখন রাস্তাটা না ওদিকটা অতটা ভালো ছিল না, একটা ক্যালভার্ট মতো ছিল, সেই ক্যালভার্টটা না তখন তৈরি হচ্ছিল, বালি ফালি এটা ওটা কথা মতো সব পড়ে আছে। হুম। সেদিনকে হঠাৎ করে কি হয়, আমি সাইকেল থেকে সাধারণত খুব পড়ে যাইনি, আমি সাইকেল ভালোই চালাতে পারি, এমন নয় যে আমি পড়ে যাবো তাল সামলাতে না। সেদিনকে আমি হঠাৎ পড়ে যাই ওখানে, ধরাম করে পড়ে গেছে একদম, পড়ে গিয়ে হাতে এই সামান্য চোট হয়েছে, আর এ একটু ছড়ে ছাড়ে গেছে, উঠে বাড়ি চলে এসেছি, লোকজন ধরাধরি করে তুলে বাড়িতে আমি চলে এসেছি। এসে আমি তারপর থেকে আর বিছানা ছেড়ে উঠতে পারিনি। কেন উঠতে পারিনি, আমার গা হাত এত ব্যথা, এত ব্যথা, একটা মানুষকে বাঁশ পেটা করলে যেরকম হয়, মানে বেধড়ক মেরেছে, মানে মেরে দিয়েছে, মানে আমি আর উঠতে পারবোই না, আমার হাত পা চলছে না, আমি উঠতে পারবো না, প্রচুর ব্যথা, প্রচুর যন্ত্রণা হচ্ছে, ব্যথা যন্ত্রণায় আমি উঠতে পারিনি, 2 দিন আমি উঠতে পারিনি, 2 দিন ক্লাসেও যেতে পারিনি, এরকম হয়েছে। আমি সেই ব্যথা, সেই দিনটা আমি কোনোদিন ভুলবো না। ওইখান থেকে আমাকে 4 জন ফলো নিয়েছিল, ওই যে শরীরে আমার ব্যথা, ওই 4 জন ওখান থেকে আমি ফলো নিলে, এমনিতেই কি কম ছিল, আবার ওরা 4 জন এসে জুটলো আমার ঘাড়ে, এরকম একটা ব্যাপার। এবার আস্তে আস্তে আমার শরীর খারাপ হতে হলো, মেজাজ উগ্র হতে শুরু করলো প্রচুর পরিমাণে, তারপর থেকে রেগে যেতাম, মানে কাউকে চিনি না, রেগে গেলে মেরে দেবো, মানে কাটাকাটি হয়ে যাবে, মানে রক্তারক্তি করে ফেলবো, আমাকে কেউ ঠান্ডা করতে পারবে না সেই টাইমে, আমার মাথায় যদি একবার গরম হয়ে যায়। আমি এমনিতে বদমেজাজি, কিন্তু ওই টাইমটাতে মানে আরো বেশি বেশি আমার রাগ হয়ে যেত, মানে ওরা যতক্ষণ, আমি শুনেছিলাম আমাকে একজন বলেছিল, তারপর যখন আমি তান্ত্রিকে যাচ্ছি আমাকে বলেছিল কথাগুলো, সেটা পরে আসছি। এবার ওরকম অশান্তি হতো, প্রায় দিনই অশান্তি হতো, এই কিছু না কিছু নিয়ে খুঁটিনাটি নিয়ে সংসারে অশান্তি লেগেই গেছে, ঝগড়া অশান্তি, মানে আমাকে নিয়ে, মানে আমার বাড়ির লোক, মানে আমার মা বাবা থেকে বিরক্ত, মেয়ে কথা শোনে না, মেয়ে ঝগড়া করছে। এবার এবার আশেপাশের লোকজনও বলতে শুরু করলো পূজা প্রচুর উগ্র মেজাজি হয়ে গেছে, পূজার সাথে কথা বলা যাবে না, যে ঝগড়া করছে এই করে করে। ছোটখাটো বিষয় নিয়েও তুমি তো মানে বলে দিতে লোককে। হ্যাঁ, উল্টো পাল্টা বিষয় নিয়ে বলে দিতাম, আমার কোনো মুখে ছিল না তখন। আর আমি তোমার এগুলো সেন্সে তারপর, ছিল? হ্যাঁ আমি সেন্সে আছি, আমি তারপর মানে খেয়াল হচ্ছে যে আমি যে কথাটা বলেছি তাকে, এটা আমার বলা উচিত হয়নি। তারপর আমার মাথা ঠান্ডা হয়ে গেলে আমি বুঝতে পারতাম যে এই কথাগুলো আমি কেন বললাম বা কি বলে ফেললাম, মাথা ঠান্ডা হয়ে গেলে আমি তখন আবার গিয়ে একটু গলা জড়িয়ে একটু মাকে বললাম আমার ভুল হয়ে গেছে, কেন রাগাও বলো আমাকে, রেগে যাচ্ছি আমি, তুমি জানো তো আমি রেগে যাই, এরকম বলে বলে মা বাবা আর মেয়েকে আর কি বলবে, মেনে নিত এই জিনিসগুলো। এবার হতে হতে এবার আমার উঠবি হাজবেন্ডের সাথে হঠাৎ করে পরিচয়, এবার পরিচয় হয়ে সে আমাকে মানে আমাদের আমি বলেই যাচ্ছি যে আমার মাকে, আমাদের রিলেশনটা এমন ছিল যে আমি আমার মাকে বলে ওর সাথে দেখা করতে গেছি, যে মামি অমুক ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি, আমার দিদির একটা দেওর হয়, যে আমি ওই দিদি দেওরের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে কেন ডেকেছে আমি সেটাই জানতে যাবো। এবার বলে 14ই ফেব্রুয়ারি ছিল, দিনটা আমার এখনো মনে আছে, 14ই ফেব্রুয়ারি ছিল সেদিনকে গেছি, করলো ঠিক আছে মেনে নিয়েছি। এবার যখন বাড়ি ফিরছি সন্ধ্যেবেলা, বলছে চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আস, আচ্ছা ঠিক আছে চল। বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় একটা মাঠ পড়ে, মাঠটা পেরিয়ে আমাদের এই এলাকায় ঢুকতে হবে, মানে আমি যেখানে ভাড়া থাকি সেখানে ঢুকতে হবে।
এবার অন্ধকার জায়গা, ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলের পাশের পেছনটা না অন্ধকার, এবারে ওই পেছন দিয়ে রাস্তাটা, হেঁটের রাস্তাটা পেছন। ওর মানে হঠাৎ করে মানে এটা না বন্ধ হয়ে গেছে, মানে মানে হক্কা বাইক একটা বন্ধ হয়ে গেলে হয় না, এক এক সময় বাইক গুলো বন্ধ হয়ে যায়, হটকা রাস্তা যেতে যেতে চলতে যেতে না কেমন একটা হয়ে বন্ধ হয়ে যায়। আর গাড়িটা না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অন্ধকার। আর কুকুরগুলো যেন সেই আমাকে দেখে কি একটা করছে যে বলার কথা না, এমন ভাবে তেড়ে এসেছে বাইকের দিকে, আমি তো ভয়ে পেয়ে আমি গাড়ির পেছনে বসে আছি, আপনি যদি আমাকে একটা দেয় এসে এক্ষুনি আমাকে হসপিটালে নিয়ে ছুটতে হবে, আর বাড়ি যাওয়া আমার হবে না। সেই কুকুর এসে গেছে রাস্তায় আগেও এসছো? না, সেই রাত্রি মানে হঠাৎ করে ওই জিনিসটা হয়েছে, মানে কুকুর এসে গেছে না, মানে ঘিরে যে সেই ঘাও ঘাও করছে যেন সে কি মানে আমার কামড়বে এমন একটা ব্যাপার, প্রচন্ড রেগে থাকলে কুকুর গুলো যেমন হয় ভিড় মতো। এবার ওখান থেকে মানে কোন রকমের বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে চলে এসেছি। এবার বেরিয়ে আসার পর মানে এমনই ভয় পেয়ে জামাটাকে চেপে ধরেছি তো, নখগুলো মানে এতটাই আমার নখগুলো তখন ধারণা হয়ে গেছে, পুরো নখগুলো ঢুকে গেছে ভেতরে, ঢুকে একটু পিঠ পিঠ সব চিরে অবস্থা খারাপ। আর ও এসে বলছে দেখ তুই আমার কি করে, আমি বলছি আমি করিনি, ওই যে কুকুরগুলো এলো বলে তোকে আমি এরকম করে ধরলাম, নাহলে আমার কি হতো, আমাকে যদি কামড়ে দিত। বলে ঠিক আছে, আমাকে না বাড়ির সামনে নামায়নি, আমাকে একটা ডিস্টেন্সে নামিয়েছে যাতে আমি হেঁটে হেঁটে বাড়ি চলে যেতে পারি। আমি বললাম যে এতটা রাস্তায় এনেছে, ঠিক আছে তুই আমাকে নামিয়ে দিয়ে চলে যা, আমি এখান থেকে একা একা বাড়ি চলে যাবো, আমি এখান থেকে একা একা বাড়ি চলে যাবো। তাও কতটা হবে, মানে হাফ রাস্তায় নামিয়েছে, মানে হাফটা এসছে হাফটায় হেঁটে আসবো, ও বাইক নিয়ে আমার আগে আগে যাবে। এবার ও আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে পাড়ার কাছে নামিয়ে দিয়েছে, মানে মাঠটা পেরিয়ে পাড়ায় ঢুকে গেছে, আমাকে নামিয়ে দিয়েছে। যেহেতু পাড়ায় অনেক লোক আছে, লোকে দেখলে বলবে ওই অমুকের মেয়ে করতে যে একটা যাই হোক বলবে বলে ওই জন্য আমাকে নামিয়ে দিয়ে ও এগিয়ে এগিয়ে গেছে, আমি পিছনে আসছি, হেঁটে আসছি আমি। ও আমাকে বলে মানে আমি ওই জিনিসটা খেয়াল করিনি, ও যখন আমাকে বলেছে তখন আমি খেয়াল করেছি যে আমি এতটা জোরেই হেঁটে এসেছি, ওর বাইকটা এসে থেমেছে 2 মিনিট, আমি ও পেছন ঘুরে দেখে আমি চলে এসেছি ওর পেছনে আমি। আর আমিও ঠিক আমি হেঁটে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ও বাইক নিয়ে যাচ্ছে, বাইকটা নিশ্চয়ই এমন কিছু আসতে যাচ্ছে না যে আমি একটা হেঁটে একটা বাইককে ধরে ফেলবো, রাস্তায় মোড়বাক আছে, আমি তবুও দেখতে পাচ্ছি ও বাইক নিয়ে যাচ্ছে। একটা মানুষ কোথায় হাঁটতে পারে, একটা বাইককে মানে দেখা যাবে। আমি তখন খেয়াল করে মানে ও তখন আমাকে বলেছিল যে তুই এত তাড়াতাড়ি এলি কি করে থেকে, তোকে তো এই নামিয়ে দিয়ে এলাম, আমি তো বাইকে করে, ও জোরেই এসেছে, এমন কিছু বাইক আসতে নিয়েও আসেনি যে আমি হেঁটে হেঁটে ধরে ফেলবো। এইটা আমার কাছে সবচেয়ে অবাস্তব কাণ্ড। আর আরেকটা জিনিস, এটা মানে এর সাথে রিলেটেড কিনা আমি জানি না, আমার হাতে না কোনোদিন নখ ছিল না, কোনোদিন নখ ছিল না, আমি এই যে এত 7-8 পর্যন্ত পড়েছিলাম নখ ছিল না। হঠাৎ করে আমার নখগুলো দেখি একদিন ফোনে কথা বলতে বলতে খেয়াল করে আমার নখগুলো না বড় বড় হয়ে গেছে। আমি যে বাবা এত নখগুলো বড় বড় হয়ে গেল, এত পরিমাণে নখ খাই যে নখ হতোই না, আমার হাতে নখই ছিল না। তার হাতে নখ, ভাবা যাচ্ছে তার হাতে নখ, যে মেয়ে নখ খেয়ে খেয়ে নখ রাখতোই না, তার হাতে নখ হয়ে বড় বড়। আমি তোমাকে পরে ছবিটা পাঠাবো আমার নখগুলো কত বড় বড় ছিল। এটা কোনো রিলেটেড কিছু, আমি ছবি তুলে রেখেছি। বড় বড় হয়ে গেছে নখগুলো, যে মেয়ে নখ খায়। আমি এখন আর একটা হাতের ছবি পাঠাবো আর তখন এর একটা হাতের ছবি পাঠাবো, তবে তুমি বুঝতে পারবে যে আমার হয়েছিল। নখগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, দুটো হাতেরই, একটা হাতে না দুটো হাতেরই। যে মেয়ে নখ খায় সে নখ খাওয়া ভুলে গেছে। আর নখগুলো না ভাঙতো, একটা নখ একটা লেন্থের পর এসে কিছুতে লাগলে ভেঙে যাওয়া বা কেটে যাওয়া, মেয়েরা তো অনেক রকম ঘরে কাজ করে, ভেঙে যেতে পারে, মানে এও মানে কাচতে গেলেও ভেঙে যেতে পারে, কাপড় কাচতে গেলেও একটু হয়ে চির খেয়ে ভেঙে যেতে পারে। আমার নখ তখন ভাঙতোই না, কাটতেই হতো না, মানে আমার নখ কাটলে তবে আমি নখটা আমার ছোট হবে না, আমার নখটা ছোট হবে না, ওই রকমই থাকবে পুরো রাবারের মতো স্টিকি, মানে মুড়লে ওই কতক্ষণই নখটাকে যদি আমি মরে যাবে, একটু খাবে না নখটা। আমি আজকে খেয়াল করি যে এখন আমার মনে হয় যে তখন এই নখগুলো আমার এমন ছিল যে আমি মুড়লে যেত নখগুলো এরকম। এবার চুলগুলো অটোমেটিক বড় হতে শুরু হয়ে গেছে, মানে চুলও বড় হচ্ছে, নখও বড় হচ্ছে, পায়ের নখগুলো রিটেলি বড় হয়ে গেছে,
মানে আমার পায়েতেও নখ থাকে না, ভেঙে যায়। আমার নখগুলো এতটাই আপলকা, থাকে না, ভেঙে যায়। সেই পায়ে আমার নখও হয়ে গেছে, হাতেও, দুটো হাতেও লেগে গেছে। আমি তো সেই হাতটা তো এত বড় বড় নখ হয়েছে, আমার মা বলতে কি করে ভাত খাবে, বড় বড় নখ নিয়ে তুই নখ কাটলেও 2 হাত বড় বড় হয়ে যাবে আবার। এরকম করে কেন নখ চুল বাড়ছে। এবার ও এই কথাটা বলার পর তোকে মনে হয় ও সেদিন এই কথাটা বলেছিল, তুই এত তাড়াতাড়ি চলে এলি কি করে, তোর সাইকেল মানে বলছে তোর পায়ে কি টাকা লাগানো আছে, তুই ঘুরি ঘুরি চলে এলি, ছুটে ছুটে এলি। আমি হেঁটে হেঁটেই গেলে ও না তখন এই কথাটা মানে মনে রেখে দিয়েছিল। আর ও এমন একটা ছেলে, এখানে বলে রাখ, ও যদি না থাকতো আমাকে ভগবান মনে আমাকে বাঁচানোর জন্য ওকে পাঠিয়েছিল এখানে। সত্যি আমাকে বাঁচিয়েছে ও। ওই কথা মানে খেয়াল রেখেছিল যে আমি তো তাড়াতাড়ি ওখান থেকে হেঁটে চলে গেছি। ওই জিনিসটা একটা সাহস বলে মনে হয়নি যে না এই জিনিসটা স্বাভাবিক হতে পারে না। একটা মেয়ে কি করে এত তাড়াতাড়ি চলে আসে, সেটাই আমার ক্লিক হয়ে গেছে। তারপর ওর সাথে আরেকদিন কোথায় গেছি, ঘুরতে গেছি একটা মন্দিরে। এবার সেখান থেকে বেরোনোর পথে না অনেকগুলো যাওয়ার পথে গ্রামের দিকে ছোটখাটো রাস্তার ধারে শ্মশান হয় না, এবারে সেই জায়গাগুলো আমার খুব পছন্দ। এবার যত মানে শ্মশান দেখতে যাচ্ছি তখন এখানটা একটু দাঁড়িয়ে, কি সুন্দর নিরিবিলি জায়গা, এখানে একটু দাঁড়ায়। এরকম করে আমি প্রত্যেকটা স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে গেছি, আমার একদম আমি দাঁড়াতে আমি বেশিক্ষণ থাকি, মানে সকালে বেরোইনি, বিকালের দিকে বেরিয়েছিলাম। বিকালে 4টের সময় বেরিয়েছি, 5টার সময় আমি ঘরে চলে এসেছি। একটা নতুন নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে গেলে কতক্ষণ কত কিছু করে ফেরে খাওয়া দাওয়া করে, আমার মধ্যে সেটা নেই। আমি কতক্ষণে বাড়ি ফিরবো, আমি বলছি আমাকে বাড়ি নিয়েছো, মন্দির কোথায় হয়ে গেছে, আমি কিছু খাইনি। আমাকে রাস্তায় বেরিয়ে হাজার বললেও আমি কিছু খাই না, আদৌ খাই না, সেটা ও জানে। এবার বলছে তুই কিছু খাবি না, আমি কিচ্ছু খাবো না, ঘরে বলে ও না ওই জিনিসটা না বুঝতে পেরেছে। মানে ওর থেকে আমি দূরে দূরে আছি, ও আমার হাত ধরলে আমি হাতটা ছাড়িয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। ওকে বাইকে বুঝতে করেও বসিনি, এরকম একটা ওই জিনিসটা থেকে না ও মানে আর একটু শিওর হলো যে কিছু একটা ভুল আছে আমার মধ্যে, যে কোনো মেয়ে তো শ্মশান পছন্দ করতে পারে না, অসম্ভব, কোনো মেয়েই করবে না। সেখানে ভয় পাবে যেতে, না ভয় পাবে না ওইদিকে তাকাবেও না, মানে বলবে এখান থেকে তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু আমি বলছি এখানে বসো, আমি একটু বসি, কি সুন্দর নিরিবিলি জায়গা, ভালো লাগছে, এইরকম একটা ব্যাপার। ওখান থেকে ও ক্লিক করে, মাথায় ওটা ঢুকে যায় যে আমাকে ও এবার পুরোপুরি শিওর হলো যে আমার কিছু একটা হয়েছে। তারপর ওকে আমি বলছিলাম কথায় কথায় এরকম পড়ে গেছিলাম, আমার এরকম খুব ব্যথা হয়েছিল গায়ে আমার। তারপর 2 দিন পর ব্যথাটা আপনি আমি কিছু ওষুধ খেতে জানি, কিছু কমে গেছে। ওটা বলতে ও আরো মানে বুঝে গেছে যে কি হয়েছে আমার। ও ওর দাদু, ওর মামা দাদু, ওর মামা দাদু একজন মানে তান্ত্রিক প্রচুর ছিল। তখন হয় না, বলে না দুধকে উড়িয়ে নিয়ে হাওয়ায় চলে যায়। হ্যাঁ, ওর দাদু ঠিক ওই রকম ওই লেভেলের একটা মানে তার গোছের ছিল। আর আমি শুনেছি, মানে ওর দাদুর ছবি দেখেছি, ওর মামা দাদুকে আর ওকে মানে পুরোপুরি একই দেখতে, হাত পা চলন বলন কথাবার্তা সবাই বলে নাকি ওর মানে আমার মাসির শাশুড়ি গুলো বলে নাকি ওর বাবাই এসছে, ওকে বাপ বলেই কথা বলে। এবার ওর মধ্যে না একটা মানে একটা ফিল কাজ করে যে আমার কিছু একটা হয়েছে। মানে এক একজন ফিল করতে, সবাই কিন্তু ফিল করতে না, কিন্তু ও পারছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। ওই জিনিসটা ফিল করেছিল বলেই হয়তো মানে জিনিসটা টিকতে পেরেছিল। যে আমার বাবা মা তো ফিল করছে না আমার মধ্যে কি হচ্ছে, এই যে আমি অটোমেটিকলি রেগে যাচ্ছি, মানে ছোড়াছুড়ি করছি, ভাঙচুর করছি, আমার মা বাবা বুঝতে পারছে না, কিন্তু ও বুঝতে পারছে যে কিছু একটা ব্যাপার আছে। মানে সন্দেহ করেছে ও যে হবে বা এইরকম কিছু একটা। ও তখন একটা তান্ত্রিকের কাছে যায়। এবার ও যে ওইখানে গেছে সেইটা মনে নয়, এরা কিছুটা মানে যারা আমার সাথে আছে তারা তো নিশ্চয়ই চাইবে না যে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। চাইবে কি না, চাইবে না। সে আমাকে বলে তো থাকবে আমার সাথে, কিছুতেই আমাকে ভালো হতে দেয়, কিছুতেই না, হার গিস না, ভালো হতে দেবেই না আমাকে। সেই তান্ত্রিক কাজ করে এত শরীর খারাপ করে, মানে সে আর বিছানা ছেড়ে উঠতেই পারেনি। সে যে আমাদের বাড়িতে আসবে সেই সময়টুকু তাকে দেয়নি, মানে সে আসেইনি আমার।
মানে ওই বাড়িতে যতদিন ছিলাম ও মানে ও আমার কিচ্ছু মানে কিচ্ছু করতে পারেনি, যে আমাকে একটু সাহায্য করবে, যে আমাকে কোথাও নিয়ে যাবে, কাউকে দেখাবে বা কারোর মানে বুদ্ধি নেবে যে আমি কি এইটা হয়েছে কি করব, মানে ওইটা বুদ্ধি ফেল হয়ে গেছে, আমাকে সেই টাইমে কোথাও দিতে পারিনি, ওই বাড়িটা তখন আমার করতে পেরেছে। এবার হতে হতে আমাকে হঠাৎ করে বলছে লকডাউনের সময়, বলছে ওই একটা কথা বললো, আমি ঠিক হয়েছে, বলছে বাড়িটা ছেড়ে দে না। বলছি ছেড়ে দেবো কেন? মানে ও যখন ওই কথাটা বলেছে না, আমার মাথাটা গরম হয়ে গেছে। আমি তো কেন, আমি এখানে ভালো আছি, আমি বাড়ি ছাড়বো কেন? এখানে আমার এলাকায় আছে, আমি বাবার সেই ফিরে যাবো না পাঁচপাড়া গায়ে, এরকম একটা কথাবার্তা ঝগড়াই হয়ে গেল ওর সাথে আমার এই নিয়ে, যে আমি এখানে ছেড়ে যাবো না, আমি এখানে যাবো না, আমি কেন যাবো এখান থেকে। আমার মা বাবাকে না ও রাজি করায়, আমার মাকে পিছে যেত, বলে মা তাহলে তোমরা এখান থেকে চলে যাও না, কেন এখানে আছো বল, ওর তো শরীরটা খারাপ দেখতেই পাচ্ছ, ওকে বললেই আমার সাথে ঝগড়া করবে, তোমরা তো বুঝতে পারছো, তোমরা যাও না এখান থেকে চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা চলে যাও, গাড়ি ব্যবস্থা করে জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে। এবার বলে হঠাৎ মানে এরকম মানে কথাবার্তা চলতে চলতে ওরা মন ঠিক করে যে এখান থেকে চলে যাবে, আমাকে কিছু জানাই না, জানাতে হবে জানাইনি, হঠাৎ করে 1 মাস আগে থেকে বলছে মানুষ সব গুছিয়ে নিবে, টুকটুক করে বাড়িতে সব জিনিসগুলো রেখে আসতে হবে। আমি তো কেন মা বাড়িতে রেখে আসবো? বলছে চল যাবো, আমরা এখানে থাকবো না। আমার কি মন খারাপ, সে থাকতে আমাকে বারণ করে দিয়েছে, আমরা চলে যাবো মানে আমার খুব মন খারাপ হয়ে গেছে। আমি বললাম, ও মা থাক না, এরকম একটা কান্নাকাটি ব্যাপার, মা থাকি না, কি হয়েছে, কিছুই তো অসুবিধা নেই বল, ভালো আছি, বাড়িতে গেলে অশান্তি হবে, মানে আমার মাকে আমি রাতে উঠে পড়ে লেগেছি যে আমি এখান থেকে যাবোই না, আমি কান্নাকাটি ফেলে দিয়েছি, আমি যাবো না। আর গিয়ে আমাকে ওখান থেকে আসতে মানে নিয়ে আসতে পারবে না, এরকম একটা ব্যাপার, আমি আসবোই না, আমি যাবো। আমি জানেই আছি, কিন্তু আমি বলছি আমি মানে ওই জায়গাটা মানে এতই ভালো লেগে গেছে, আমি আসবো না ওখানে। এবার জোর করে আমার মনে হয়ে গেল, ওরা যেহেতু দেখলাম সব ব্যাগ ফ্যাগ গুটিয়ে বেরিয়ে পড়েছে, ওরা চলেই যাবে, জিনিসপত্র গাড়িতে উঠে গেছে, তো কি হবে, চলে আসতে বাধ্যই হলাম এক প্রকার। আসার পর আমাদের বাড়িতে যখন আমরা চলে আসি, তখন আমার পিছু ছাড়েনি, আমি যে বাইরে ছেড়ে দিলাম বলে ওরা আমাকে ছেড়ে দেবে, ওরা আমার সাথে এসেছে আমাদের বাড়িতে। এই জিনিসটা আমরা পরের এপিসোডে ভেবেছিলাম কথা বলবো, কিন্তু পূজা আমি এখানে একটু স্টপ করছি, কারণ দর্শকদেরও তো একটু ইচ্ছা করবে যে এই বাড়িটার মধ্যে কি হয়েছিল সেটা জানবার। তুমি যদি একটা রাখো এবং নেক্সট এপিসোডে যদি দর্শকরা বলে, বা আমিও চাই দর্শকরা বলুক, সেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো, কিন্তু প্রথম এপিসোডে যে এই জায়গাটা কেন এই বাড়িতে এত প্রবলেমটা ছিল সেটা যদি এবার তুমি একটু বলো। হ্যাঁ, এবার ওই বাড়িতে প্রবলেম হচ্ছে, পরে জেনেছিলাম ওই বাড়িটা নাকি ভালো জায়গায় তৈরি হয়নি, ওই জায়গাটা কোনোদিন হয়নি। এটা যে তৈরি করেছিল, যে বয়স্ক মানুষটা বুড়িটা, মানে ওইটার ওনার ছিল একজন বয়স্ক বৃদ্ধা না ছিল, এবার তার পয়সা অনেক, এবার সে ওরকম ভাড়া দিয়ে রেখে দিয়েছিল। এবার সে যখন বাড়িটা তৈরি করে না পুজো করিয়েছে না, মানে কোনো কিছু না সিন্নি দিয়েছে বা একটা গৃহপ্রবেশ হয়েছে, কোনো কিছু পূজার ওই বাড়িটাই হয়নি। ওই জায়গাগুলো তখন না মানে বললাম মানে ওরা তো মরে গেলে সব খেলা হয়, মানে হাড়ি ফেলে দেয়, অনেকে মশা খায়, সব জিনিস খেলা হতো, তার একটু ভাগার মতো, যেটা বলে ভাগার এক কথা, ওই জায়গাটা পুরো একদম খারাপই ছিল, পুরোপুরি বাজ সারে ভর্তি ছিল, আর বোম জমা ছিল, মানুষ দিয়ে ভয় পেত দিনের। আমি ওখান লোকেদের মুখ থেকে শুনেছি যারা ওখানে থাকে, মানে অনেক বছর আছে বা ওখানেই ওদের নিজস্বদের বাড়ি, তারাই আমাদের পরে জেনেছিলাম ওটা। আর ওদের বাড়িতে মানে আরো একটা ঘটনা ঘটেছিল, যে ওই বাড়িতে আমরা তখন সেই নতুন গেছে, আমি বললাম না কথাটা, নতুন গেছি, ওদের উপর পড়াবার একটা ছেলে থাকতো, সে ওই রকম ওই ঘুড়ি ওড়াতে ছাদ থেকে নিচে পড়তো। কথাটা কেটে যাচ্ছে, ওখানে থাকতো, তারপর ওইখানে থাকতো উপর ঘরে। হ্যাঁ, এবার ওই ছেলেটা ঘুরিয়ে ওরা একদিন দুপুরবেলা আর মাঠে ফুটবল খেলছে, আর আমরা নিচে খেলছি, ও আমাদের ছাদে উঠতে দেয়নি, আমরা নিচে ফাঁকা ছাদ বলে। এবার ঘুরিয়ে ওড়াতে পেছন হাঁটাতে নিচে পড়ে যায়, নিচে পড়ে যাচ্ছে, আমরা সবাই দেখছি, সবাই আছে, গোটা মাঠের লোকজনে ভর্তি,
ছেলেরা হই হই করছে। আর ও যখন পড়ে যায় আমরা দেখতে পাচ্ছি ও ওপর থেকে পড়ে গেল, দিয়ে ও অজ্ঞান আছে, ওকে জল ফল ছিটিয়ে তোলা হলো। তুললাম, ওর নিজেই দেখলাম হেঁটে হেঁটে চলে গেল, ওর কিন্তু এই একটা জায়গায় কিছু হয়নি, ওর লাগেইনি। এটা কি বাবা, আমি ভেবে পাই না, এখনো আমি ভাবলে অবাক হই যে 2 তলার ছাদ থেকে পড়ে কি করে কিছু না হয়, অন্তত একটা চোটও তো লাগবে, যে হাত পাটা মাটির উপরে পড়েছে। বা কোনো কারণে কিছু হবে, তুমি জিজ্ঞেস করোনি? আমি ও যখনই যায় তো সবাই তো চিন্তায় আছে, ওর হয়তো এখন ব্যথাটা হয়তো কিছু বুঝতে পারিনি, পরে একটা ব্যথা রাত্রিবেলা ঘুমানোর সময় যে ব্যথার কথা বলে থাকি। হ্যালো, বুঝলেন? হ্যালো, শুনতে পাচ্ছি। রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কি হয় যে ব্যথাটা আমাদের মনে হয় যে দিনের বেলা যে এটা চোট লেগেছে বা হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে উঠবে ব্যথাটা, পরে বোঝা যাবে যে ব্যথা আমার লেগেছে, এরকম একটা বোঝা যাবে। ওর মা ওকে ডাক্তারখানা নিয়ে গেছিল, হুম ওর কিছু হয়নি, ডাক্তার দেখে বললো না ওর কিছু হয়নি, হাত পা ভাঙেনি, ছোটও খায়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে, কিচ্ছু নেই বলে ওকে বাড়ি নিয়ে চলে এসেছিল। কাকিমাকে জিজ্ঞাসা করেছিলাম পরে, তো কাকিমা কি বললো, বললো না তোর দীপুদার কিছু হয়নি, ও ঠিক আছে। মানে এইটা আশ্চর্যের ব্যাপার। আর আমার সাথেও একটা সেম ঘটনা ঘটেছিল, আমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল 2 তলার, মানে সিঁড়ির ওপর থেকে একদম নিচে। আর আমি কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়িনি, আমি আগেই বলে দিচ্ছি আমি গড়িয়ে পড়িনি, হিলে দিলে যেরকম ছিটকে একটা মানুষ পড়ে ঠিক সেইভাবে আমি ছিটকে পড়েছি নিচে। গেলে সাইকেলে লাগে পুরো আমার মাথা ব্যথা ফ্র্যাকচার হয়েছে। তো যাই হোক, ওই বললাম না কিছু কিছু ভালো জিনিস থাকে যারা তোমাকে বাঁচায়, সেই রকম কিছু একটা আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আমি সোজা যাচ্ছিলাম, সোজা থেকে পৌঁছাবো এই আমাকে কেউ বাঁদিকে ঠেলে মতো দিয়েছিল, আমি এই দিকে ছিটলাম, কেন ছিটকে কি করে যে সোজা যাচ্ছিলাম এটা মানে আমার কাছে একটা আশ্চর্য। আমি যে পড়ে গেছি প্রচুর ব্যথা পেয়েছিল, প্রচুর, মানে যদি ভালো রকম যদি সোজা গিয়ে লাগতো পুরো দেয়ালে মাথা ঠুকে আমার একদম হাত ছড়ে যেত, ভেঙে যেত হাত পা, মানে আমার মা আমাকে বাঁচাতে পারতাম না, এরকম একটা ব্যাপার হয়ে যেত। সেদিনকেই শেষ ছিল হয়তো। কিন্তু ওই ভালো জিনিস কিছু থাকে যারা আমাকে বাঁচিয়ে দেয়, সেরকম বাঁচিয়ে দিয়েছে। ওখানে আরো অনেক অনেক কাণ্ড হতো। আমরা যে 1 মাস চলে আসবো বলে ঠিক করেছিলাম, তার 1 মাস আগে থেকে কান্নার আওয়াজ পর্যন্ত শুনেছি, যেটা আমার সবচেয়ে এখনো মানে ভাবে গায়ে কাঁটা দিচ্ছে। যে আমি এই জিনিসটাও শুনেছি, সবাই বলে যে না এরকম কিছু হয় না, ভূত কি আওয়াজ শোনা যায়, তাদের কি গলা শোনা যায়, না শোনা যায়, সত্যি শোনা যায়। এটা আমি শুনেছি নিজে কানে, যদি আমি নিজে কানে না শুনতাম বিশ্বাস করতাম না। শুয়ে আছি, ঠিক 2:30 বাজে, ঠিক 2:30 কান্না শুরু হবে একদম। মানে আমরা যে 1 মাস আগে আসবার কথাটা ঠিক হয়েছে, পুরো ঠিকঠাক চলে আস, তখন থেকে শুরু হলো এই জিনিসটা, কান্নাকাটি। মানে কাঁদছে, তো বুঝতে পারবো না যে কোথেকে কাঁদছে, পাশে কাঁদছে না জানলার পাশে কাঁদছে না দালা, বোঝা মুশকিল কোথা থেকে কাঁদছে। পুরো যেন সেই একটা কান্না না, যে কেউ ছেড়ে চলে গেলে যেমন ঘুগড়ে কাঁদে, সেইভাবে কাঁদছে, কিছু হারিয়ে ফেলে আমরা গুমড়ে গুমড়ে কাঁদি, ঠিক সেই রকম করে ঠিক অনবরত কেঁদেই যাচ্ছে। 3টে বাজলো, 3:30 বাজলো, 4টের পর থেকে আর রিক্সা পাওয়া যেত না। ওই অটো মানে 2টো থেকে শুরু হতো, ওই 3:30 পর্যন্ত সমানে কেটে যেত, সমানে। একদিন আমি শুনেছি, প্রথম দিন আমি শুনেছি ঘুম ভেঙে গেছে, আমি শুনেছি, আমি আর কিছু মাকে সেদিনকার কিছু বলিনি, আমি বলছি আমার মনের ভুলও হতে পারে, আমি ভেবেছি মনের ভুল। আর তারপর দ্বিতীয় দিনে আমি বলছি তাহলে যদি আজকে হয়েছে তাহলে দ্বিতীয় দিনও নিশ্চয়ই হবে, তখন শোনাবো। দ্বিতীয় দিনের মাথায় আমার মাকে ডেকে শুনিয়েছি। আমার মা তখন আমাকে বলেছিল যে বাচ্চারা কেউ কাঁদছে ওপরে, তখন আমি 2টো ছাত্রকে বলাতাম, তারা এই ওপর ঘরে সেই নতুন নতুন ভাড়া এসেছিল, তার মাও থাকতো না, বাচ্চা দুটো ওপরে একা থাকতো, কি করে থাকতো জানি না, আমার খুব ভয় লাগতো। ওদেরকে বলতাম যে তুই আমাদের বাড়িতে আমাদের ঘরে থাক, আমাদের ঘরে শুয়ে পড়, ছোট ছোট বাচ্চা 2-3 বছরের বাচ্চা, কতই বা কি হবে। বলেছিলাম ওরা থাকবে না, ওরা ওর ঘরেতেই থাকবে, বাচ্চাগুলো এত দেরি, ওই ঘরেই থাকবে, ওরা ওপরেই থাকতো। আমাকে বলছে টিয়াটা প্যান কাজে। চতুর্থ দিনের মাথায় মাকে যখন শুনেছি, আমি বলছি তুমি টিয়াটা প্যান কাজছে, তুমি আমাকে বোকাবে না তো, অন্য কেউ করছে। শুনেছি পুরো 1 মাস টানা রোদে ঘুম ভেঙে যেত বুঝে। আর সেম জিনিস আমাদের এই বাড়িতে আসা, সেটা আমি পরের যদি দর্শক শুনতে চায় অবশ্যই আমি বলবো। আর তুমি এই বাড়িতে এসে আবার কি শুরু হলো, এই কারণটা কি এই যে এই বাড়িতে কেন হচ্ছে এই জিনিসটা তুমি বলেছো? এই বাড়িটার কারণটা হচ্ছে এই ওই জায়গাটাতে না খারাপ কিছু জিনিস থাকতো, খারাপ জিনিস, এগুলো খুবই খারাপ।
উম, নাম বলতে নেই এখন, মানে ওগুলোকে মানে কি বলে, এখানে সবাই বলে নাকি একটা সেই পাঁঠা ছাগলের গন্ধ পাওয়া যায়। সবাই পায় কিনা জানি না, অনেকে আমাদের এখানে এসেও আমি জিনিসটা পেয়েছি। হুম। পুরো যেন সেই মানে একটা গন্ধটা মানে বিটকেল, ওই বলের এক কালপেশ, খুব খারাপ, খুব, মানে যার পেছনে পড়বে তার জীবন শেষ। এইরকম একটা জিনিস ওই বাড়িতে থাকতো। আর একজন ওই টাল মারা থেকে গেছিল আমাকে পরে বলেছিল না? বলেছিল। হ্যাঁ, ওই ওই বাড়ির যে মালিক ছিল, আমরা চলে আসার পর 1 বছরের মাথায়, হ্যাঁ। ওই বুড়িটা তো তখন থাকতো না, সে তো তখন হসপিটালে কাজ করতো, হসপিটালেই থাকতো। ও ওই বুড়িটা যখন এসে এইখানে একা বাড়িতে থাকা শুরু করলো, হুম। তখন আমরা যখন আসি না, ওই বাড়ির ওই যে কাগজগুলো মারা ছিল দেয়ালে, হ্যাঁ হ্যাঁ খুলে দিয়ে চলে এসেছিলাম, ওগুলো খুলে দিয়েছিলাম, মানে ওগুলো মানে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। ও, ওটা তোমাদের যাবার পর ওই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, আমরা চলে একবার আসার বলো, পর ওই একবার বলো। মহিলাটা করে মারা গেছে। হ্যাঁ, তুমি একবার এই 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 ঘটনাটা আমার মনে হয় রাখা উচিত, আমার মনে হয় খুব ইন্টারেস্টিং ঘটনাটা, দর্শকদের ভালো লাগবে। তুমি ঘটনাটা বলো একটু, এটা নিয়ে আমরা শেষ করবো আজকের এই পডকাস্টটা। ঘটনাটা হচ্ছে, আমরা চলে এসেছি 1 বছর হয়েছে, পুরোপুরি 1 বছর। হুম। তারপর ওই বুড়িটা এসেছে এখানে থাকার জন্য, ওই নতুন মানে আমরা যে বাড়িটা, ওখানে ওর বাড়ি, ও চলে এসেছে বাড়িতে, তখন ওর রিটায়ারমেন্ট হয়ে গেছে, চলে এসেছে বাড়িতে। হুম। এসে বুড়িটা একাই থাকতো, তার একটাই মেয়ে। তাদেরও আবার মানে তারা এখানে থাকে না, মেয়েটার বিয়ে হয়েছে তোমার ওই কি যেন কলকাতার ওখানে জায়গাটার নাম, দক্ষিণেশ্বরের ওইখানেই কোথাও, মানে মেয়েটার বেলুন মঠে বাড়ি, হ্যাঁ, দক্ষিণেশ্বর হচ্ছে এই side? বেলুন মঠের ওখানে। হ্যাঁ, ওই বেলুন মঠের সামনে ওইখানের জায়গাটা কোথায় মেয়ের বিয়ে দিয়েছে, ওইখানেই শ্বশুর বাড়ি মেয়েটার। এবার তারও 2টো মেয়ে। এবার তারা কেউ না খুব কমের ভাবে আসতো, আমরা থাকাকালীন 2-3 বার এসেছে ওরা, মানে ওর মেয়েরা। এবার ও বুড়ি একাই থাকতো বাড়িতে, আমরা বুড়িই বলি, ও একাই থাকতো। এবার রান্না বান্না ইন্ডাকশনে করতো, আমরা থাকাকালীনই ও একটা ইন্ডাকশন কিনেছিল রান্না বান্না করার জন্য, যেহেতু অনেকটা বয়স হয়েছে, একটা গ্যাস সামলানো মুখের কথা না। আর সবচেয়ে বড় কথা এখানে একটা কথা বলতে হয়, যে মানে ওই বৃদ্ধ মহিলাটা না শাড়ি পরতো না, হুম। নাইটি পরতো। সেহেতু আগুনে যে পুড়ে যাওয়ার যে ঘটনাটা, একটা শাড়ি পরলে তবে একটা মানুষের আগুন লেগে মানে আঁচল পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে আঁচল থেকে আগুনটা ধরে গেলে। ওই বুড়িটা কিন্তু সেদিন ইন্ডাকশনে রান্না করতো, আমি যেটা শুনেছি। তারপর এদিকে মানে আমি জেনেছি অনেক, আমরা পাশের বাড়ির কাকিমারা আমাকে বলেছিল যে বুড়ি তো আমি বলছি কি করে গো কাকিমা? বলছে ওই যে গ্যাসটা আছে দেখেছিস না, সেদিনকে কি মতে গ্যাসে রান্না করতে গিয়ে ওই রকম পুড়ে গেছে, পুড়ে গিয়ে মারা গেছে। মানে এতটাও পুড়ে যায়নি যে একটা মানুষ মরে যাবে, মানে ওকে ওই বাড়ি থেকে বাড়ি করতে হয়নি। ও মানে এমন এতটাও পুড়ে যায়নি যে বোঝা যাচ্ছে না অনেক পুড়ে গেছে। সে মানে যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সবাই মানে বয়স্ক মহিলাটা কি বলবো, মানে একটু মানে নিজের সম্পত্তি বা নিজের টাকা পয়সাটাই না ভালোবাসতো। মানে ও ঘরটা খোলা আছে, মানে একটা বয়স্ক মানুষ পড়ে গেছে, তাকে নিয়েই তো মানে ব্যস্ত থাকবে, যে ঘরে তালা দেওয়া হলো কিনা সেটা কি আর কেউ নজর দেবে? কেউ তো দেবে না। বয়স্ক মানুষটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্যই লোক ব্যস্ত। এবার সে তখন ওকে বাড়ি থেকে বার করা যাবে না, বলছে আমি ঘরে তালা দিয়ে তবে আমি যাবো। তাহলে সে মানুষটা নিশ্চয়ই এতটা হুঁশে আছে যে আমার ঘরে তালা দিয়ে যাবে, বাড়িতে চাবি নিয়ে আনি। এই টাইমে পড়ে গেছে, সেই টাইমে বলছে আমি চাবি দিয়ে তবে যাবো। সেই কাকিমা এখনো ওই জন্য ঘটনাটা মনে রেখেছে, বলছে বুড়ি মরতে যাচ্ছে, পুড়ে গেছে সেই অবস্থায় বলছে ঘরে চাবি দিচ্ছে। তাহলে ভাব পূজা কেমন। আমি বলছি তাই নাকি, এখন হাসাহাসি করে কথাটা হচ্ছে। এইটা আমার সবচেয়ে আশ্চর্য লেগেছিল, যে ওই মানুষটাও অপঘাতেই মরলো, তাকে বাড়ি থেকে আর বার করতে হলো না, সে ওখানেই মারা গেল। ওই গেটে চাবি দিয়ে দোরগোড়া থেকেও বেরোতে হয়নি, মাঠে পা দিয়েছে, শুনেছিলাম। তাকে হসপিটালে রয়নি, তুই পড়েনি জানিস, সেরকম এমন কিছু পড়ে যায়নি যে মানুষটা মরে যাবে। দেখেছো ওরা বলে, আমি তো আর দেখিনি, আমি এখানে তখন চলে এসেছি, আমি জানি কবে মারা গেছে। পড়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি মরে গেল। মানে আমি এখান থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে ক্ষতি করতে পারেনি, বয়স্ক মানুষটাকে নিয়ে নিল, সে অপঘাতেই মরলো, অপঘাতেই মরলো, এটা একদম শিওর। মানে
ফলো করে বলতে পারি যে মরে গেছে সে এখনো ওই বাড়ি ছেড়ে যায়নি, কারণ ওই বাড়িটা ওর খুব স্বাদের ছিল, ও খুবই মানে রাখতো বাড়িটাকে, যে কোনো একটা যত্নের জিনিস কেউ ছেড়ে দিয়ে হট করে চলে যেতে পারে না, আর অপঘাতে মৃত্যু তো একদমই না, সে ওখানেই থাকবে। আমার আজও মনে হয় সে ওই বাড়িতেই আছে এখনো। যখন ওই বাড়ির সামনে দিয়ে যাই, এখন বাড়িটা পুরো মানে সব ছাড়িয়ে ছড়িয়ে ফেলে দিয়ে নতুন কোথার পাথর বসিয়ে সব করে এখন বাড়িটার পুরো ভোলই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তবুও ওই বাড়িটায় ঢুকতে আমার ভয় পায়। ওই বাড়ির চৌকাঠে কেন আমি বাড়ির টাকাতেও আমার ভয়, খুব মনে যেন ঢুকে আমাকে, মানে আবার যদি আমার সাথে শুরু হয় এই ঘটনাগুলো, আমি ভয়ে বাড়ির দিকে তাকাইও না, ঢুকিও না। বাড়িতে পুজোর দেখে আয় না, তোদের ঘরটা কি সুন্দর করে ফেলেছে, তোরা যে ঘরটায় থাকবি, আচ্ছা আমার দরকার নেই, আমি যাবোই না, আমি ঢুকবোই না, কোনো দরকার নেই। এখনো আমি যাই সেখানে, সেখানকার লোকেদের সাথে এখনো আমার ভালো সম্পর্ক সবকিছু, কিন্তু আমি ওই বাড়িতে কোনোদিন আর ঢুকিনি, এই বাইরে থেকেই দেখি বাড়িটাকে। আমার ভয় হয়ে গেছে, আমি ওই বাড়িতে ঢুকলে হয়তো আবার আমার সাথে শুরু হয়ে যাবে, আমাকে আর তাহলে কেউ বাঁচাতে পারবে না। একটাই জিনিস, যত রাতে খারাপ জিনিস কি আছে, ভালো কিছু নেই। ওই বাড়িতে এখন কি অবস্থায় লোকেরা আছে আমি জানিনি, তাদের অবস্থা কি, কিন্তু আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, এটা একদম কি বলবো, মানে ভুলতে পারবো না আমি। একটা ব্যাপার, আর তোমার কথাতে বা তোমার ইয়েতে সেসব বোঝাও যাচ্ছে। আর থ্যাংক ইউ পূজা, আমাকে Thank you. আমাকে আর একবার রেকর্ড করার সুযোগ দেওয়ার জন্য, একবার করে আরো না, আমার গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ। কেন বলছি, এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না, হট করে কেউ বিশ্বাস করতে চাইবে না। আমার এই যে নখ চুল বেড়ে যাওয়ার ঘটনাটা, তোমাকে আমি ছবিটা পাঠাবো, আমার কাছে ছবি আছে, তুমি যদি দেখতে চাও। অবশ্যই ঠিক আছে, তুমি ছবি পাঠিয়ে অবশ্যই একদম আমি দেখাতে চাই যে জিনিসটা কেমন ছিল। এবারে তখন দেখলে বোঝা যাবে বাবা, মানে এখানে আসার পর থেকে না ওই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আমার আর নখ বাড়ে না, ভেঙে ভেঙে চলে যায়। তখন কিন্তু ওই জিনিসটা ছিল। আমি দেখাবো, আমি তোমাকে ছবিটা পাঠাবো, আজকেই পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তোমার আছে। ছবি পাঠিয়ে দাও, আমি তোমাকে দেখিনি। তো আমি তো খালি ফোনেই কথা বলেছি, আমরা সেভাবে কথা হয়নি সে পুরোপুরি ভাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো, দর্শকদের আশা করি খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওকে রাখছি। হ্যাঁ হ্যাঁ। হুম। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।